নমস্কার দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আসলে বারবার একই কাজ করার প্রবণতা, কখনো হাত পা বারবার ধুচ্ছেন, কখনো কোনো কাজ করেছেন কিনা সেটা বারবার গিয়ে চেক করছেন, কখনো একই জিনিস বারংবার আপনি অভ্যেসের মতো করেই চলেছেন কোনো কারণ ছাড়া। এগুলো কি শুধুই কোনো অভ্যেসজনিত সমস্যা, নাকি কোনো মানসিক রোগ? আজকের পর্বে আমরা কথা বলবো একটি বিশেষ মানসিক সমস্যা নিয়ে, যার নাম ওসিডি। এই ওসিডি আসলে কি, এর লক্ষণগুলো কি কি, কখন বুঝবেন আপনি ওসিডিতে আক্রান্ত, কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এই বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খোরান সাহা। আমি ম্যাডামের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী, যারা ভুগে চলেছেন প্রতিনিয়ত, তারা এই আলোচনা থেকে কোনো না কোনো সুরাহা নিশ্চয়ই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খোরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। বিগত 10-12 বছর ধরে আমি এই ফিল্ডে কাজ করছি, প্র্যাকটিস করছি, এবং আমার ইনস্টিটিউশন যেখানে আমি কাজ করি তার নাম হচ্ছে হিলিং মাইন্ডস। আপনারা হয়তো অনেকেই এত দিনে পরিচিত এই নামের সাথে। তো সবাইকে স্বাগত। যে বিষয়টা আজকে আমরা আলোচনার জন্য বেছে নিয়েছি, আসলে এই ওসিডি, এটা প্রায়শ শোনা যায়, অনেকেই বলেন, অনেক চর্চা হয় এটা নিয়ে আসলে। কিন্তু আমরা নিজেদের জীবনে যখন বিভিন্ন কাজকর্ম করছি, সেখান থেকে যখন কোনো সমস্যা তৈরি হচ্ছে, বাড়ির লোকজন যখন সেটাকে চিহ্নিত করছে যে এটা কোনো অভ্যেস নয়, এটা একটা সমস্যা হতে পারে, তখনও হয়তো আমরা বিশ্বাস করে উঠতে পারি না বা বুঝতেই পারি না যে আদৌ সেই মানুষটা বা সে নিজে ওসিডিতে আক্রান্ত কিনা। শুরুতে একটু জানতে চাইবো যে এই ওসিডি আসলে কি? ওসিডি একটি মানসিক সমস্যা যার ফুল নামটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যেমনভাবে নামটা বলছেন কারণটা এবং রোগটাও ঠিক সেরকম। একটা অবসেসিভ থট বারবার আসতে থাকে, এবং সেই থটটা একটাই যে হবে তার কোনো মানে নেই, অনেক রকম হতে পারে, এবং এই থটগুলো ইন্ট্রুসিভ হয়, যখন তখন আসে এবং কন্টিনিউয়াসলি আসে, এবং এই মানুষটা কোনোভাবে এটা থেকে বেরোতে পারে না। সো এই ইন্ট্রুসিভ থটসগুলো আসতে থাকে, এবং সেইটার থেকে বাঁচার জন্য সে নিজের মতো একটা কিছু স্ট্র্যাটেজি বেছে নেয় যে সে সেটা করবে, এবং সেটা করে সে ডিস্ট্র্যাক্টেড থাকবে, বা সেই যে থটটার যে পেন দিচ্ছে সেই পেনটা থেকে সে রিলিফ পাবে। সেখান থেকে আসে কম্পালসিভ অ্যাক্ট, একই রকম কাজ বারবার বারবার করা। যেটা আপনি বললেন যে অনেক সময় মনে হচ্ছে যে অভ্যাসবশত করছে, কিন্তু কেন করছে তার কোনো পার্টিকুলার কারণ নেই। অনেক সময় কারণগুলো বা বিহেভিয়ারগুলো অ্যাবনর্মাল দেখায়। আচ্ছা, এইটা ম্যাডাম অনেক সময় মানে অনেকের বাড়িতে এই জিনিসটা দেখা যায়। কেউ না কেউ এটা হয়তো করছেন যে তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করছেন, যে কোনো জিনিস সবকিছু সবসময় ধুচ্ছেন। সেটা নিজের হাত পা হতে পারে, বা কোনো বাড়ির কোনো জিনিসপত্র কেউ ব্যবহার করছে সেটাকে ধুয়ে রাখছেন। এবং এই যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রবণতাটা, এটাকে কি ওসিডি বলা যায়? না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একটা গুড হ্যাবিট। যখন আমরা দেখছি যে কোনো হ্যাবিট এত বেশি হচ্ছে যে যেটা আর রিজনেবল নয়, যেটা লজিক্যাল নয়, আর করা যায় না, এবং সেটা করতে গিয়ে যে মানুষটা অ্যাকচুয়ালি করছে তার সারা দিনটা এফেক্টেড হয়ে যাচ্ছে, তার ফাংশনাল লাইফটা এফেক্টেড হয়ে যাচ্ছে, সে হয়তো কোনো কাজকর্মে বেরোতে পারছে না, সেটা অতিরিক্ত টাইম লেগে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, রোজকার রেগুলার লাইফটা তার এফেক্টেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা ওসিডি হিসেবে চিহ্নিত করব, এবং তার জন্য মানুষটাও কষ্ট পাবে। ঠিক। তাহলে ম্যাডাম এখানে একটু জানতে হয় যে এই ওসিডি আসলে কেন হয়? এটা কি কোনো মানে পারিবারিক কোনো জেনেটিক কোনো কারণ আছে এর পেছনে? নাকি নিজের যে আচরণগত পরিবর্তন সেগুলো থেকে এই ওসিডি তৈরি হয়? ওসিডির জেনারেলি দেখা যায় যে একটা জেনেটিক লিনিয়েজ আছে, মানে ফ্যামিলিতে কারোর একটা আছে, সেখান থেকে সে পেয়েছে। তো একটা হেরিডিটিকে আমরা একটা রাখবই এখানে বায়োলজিক্যাল ফ্যাক্টর হিসেবে। কিন্তু হ্যাঁ, সাইকোসোশ্যাল ফ্যাক্টরও আছে। যদি ভাবুন কেউ বাড়িতে প্রচণ্ডভাবে এটা দেখে অভ্যস্ত, কারো ঠাকুমা, কাকিমা কেউ একটা করেছে, এবং তাকে দিয়েও জোর করে সেটা হয়তো তাদের চক্করে তাকেও করতে হয়েছে। করতে করতে একটা হ্যাবিচুয়েশন বা তার মধ্যেও সেই বিলিফ সিস্টেমটার উৎপত্তি আসতে পারে। এটা ছাড়া এক্সট্রিম অ্যামাউন্ট অফ স্ট্রেস থেকেও কিন্তু পরবর্তীকালে ওসিডি ডেভেলপ করতে পারে। কোনো একটা ট্রমা হয়েছে বা কোনো একটা এক্সেসিভ স্ট্রেস হয়েছে, সেখান থেকেও কিন্তু দেখা যায় যে ওসিডি আসছে।
ম্যাডাম কেন হয় সেটা আপনি খুব ভালো করে বললেন, কিন্তু মানে কি কি লক্ষণ দেখলে কেউ বুঝতে পারবেন যে এই মানুষটা ওসিডিতে আক্রান্ত হতে পারেন? কি কি ধরনের আচরণগত পরিবর্তন হয়ে যায়? যাদের ওসিডি থাকবে তারা একটা নিরন্তর টেনশনের মধ্যে থাকবে, কনস্ট্যান্ট একটা অস্বস্তি ভাবের মধ্যে থাকবে, কেন কি তার মাথায় অনেক রকম খারাপ চিন্তা, সেই খারাপ চিন্তা কিন্তু অনেক রকম খারাপ চিন্তাই হতে পারে। ফর এক্সাম্পল, তার মনে হচ্ছে যে সে খারাপ কাজ করে ফেলছে, ঠাকুর তাকে পাপ দিয়ে দিচ্ছে, বা কিছু একটা সে ভুল করছে, বা এটাও হতে পারে যে তার মনে হচ্ছে সে অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। অনেক রকমের কিন্তু থট প্যাটার্নস আসতে পারে যেইখান থেকে সে কম্পালসিভ বিহেভিয়ার করে। এবং আমরা কিভাবে বুঝবো যে এটা ওসিডির বিহেভিয়ার? সেটা হচ্ছে যে সে রেপিটিটিভ কিছু কম্পালসিভ বিহেভিয়ার করবে। সেটা কি ধরনের হতে পারে? চেক করছে বারবার করে, ভাবুন বাড়ির গ্যাস চেক করছে, লক চেক করছে, দরজা জানলা বন্ধ আছে কিনা চেক করছে। কোনো কাজের জায়গায় গেলে সে নিজের ড্রয়ার চেক করছে বারবার, যে লক করেছি তো, এবং সেটা রেপিটেটিভলি করছে। সে দেখে নিয়েছে যে করেছে, সে শিওর সে করেছে, কিন্তু তারপরেও তার যেন একটা 1% চান্স, যদি না করি, সেই ভয়ে সে বারবার বারবার করে রিপিট করছে আনটিল সে ফিল করছে না এতটা করলে পারফেক্ট। সেটা হয়তো একটা নম্বর হতে পারে যে 50 বার যদি আমি এই কাজটা করি তাহলে আমি পারফেক্ট ফিল করছি, তার আগে অব্দি পারফেক্ট ফিল করছি না। তো সে হয়তো 50 বার অনবরত এই কাজটা করে যাচ্ছে। তো সেইভাবে রেপিটেটিভ বিহেভিয়ার হুম। হতে পারে। অনেক সময় দেখা যায় যে চেকিং ছাড়াও আরো জিনিস হয়, যেমন হোর্ডিং, মানে জিনিসপত্র সে রেখে দিচ্ছে সব বাড়ির, ভাবুন যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো রেখে দিচ্ছে, র্যাপার্স, ময়লা, প্লাস্টিক, যেগুলো আমরা ফেলে দিই হুম, হুম। সচরাচর। বা ভাবুন বাড়ির জায়গা কম কিন্তু ন্যাকড়া চোপড়া বেশি, মানে চারদিকে সব জিনিস সে হোল্ড হুম, করছে, কোনো কিছু সে ফেলে দিতে পারছে না, তার মনে হচ্ছে সবকিছুই ইম্পর্টেন্ট, হুম, হুম, ফেলে দিলেই কিছু একটা সেটাই তখন লেগে যাবে, বলে তার হয়তো বাড়িতে স্তূপাকার আননেসেসারি জিনিসপত্র জমতে শুরু করছে। হুম, অনেক সময় দেখা যায় যে সে একই কাজ, যেটা বললাম যে সবকিছুই যেহেতু রেপিটেশনে, ওয়াশিং এর মধ্যে বা ক্লিনিং এর মধ্যে ঢুকে গেছে, যে সে স্নান করতে গেলে তাকে আগে বাথরুম পরিষ্কার করতে হবে, তারপরে তাকে বেসিন পরিষ্কার করতে হবে, তাকে বাথরুমের ফ্লোর পরিষ্কার করতে হবে, আগে সব পরিষ্কার করবে তারপরে নিজেকে পরিষ্কার করবে। সো দিস ক্যান বি ওয়ান অফ দ্য প্রবলেম, যে ক্লিনিং এর একটা ব্যাপার, বা কনস্ট্যান্ট মনে হচ্ছে আমি যেখানেই যাচ্ছি আমাকে জার্ম টাচ করছে, আমি নোংরা হয়ে যাচ্ছি, আমি পরিষ্কার নেই। সেই কারণে সে কি করতে পারে? সে আইদার বাইরে যাচ্ছে, যদি সে কখনো বাইরে যায়, অনেক সময় তো এই কন্ডিশনস গুলো তো বিভৎস সিরিয়াস হয়ে যায়, যে তারা বাইরে যাওয়া, মেশা, কারোর সঙ্গে সোশ্যালাইজ করা, কেউ বাড়িতে আসা সেগুলোও পছন্দ করে না। হুম, কেন কি সারাক্ষণ ভয় তো যে জার্ম ঢুকে যাবে। কিন্তু ভাবুন যারা বেরোচ্ছে, বা বাড়িতে ভাবুন উনি বেরোচ্ছেন না, ওনার হাজবেন্ড বেরোচ্ছেন, সে আসলে তাকে আপাদ মস্তক ধোবে আগে, জামা কাপড় ছাড়তে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, এবং স্পেসিফিক কিছু ধরন ভাবেই ধুতে হবে, না হলে ওনার শান্তি হবে না, হুম, এরকম একটা ব্যাপার। তো এইরকম কিন্তু কিছু কিছু বিহেভিয়ার্স দেখা যায়। হুম, অনেক সময় কিন্তু মেন্টালও কিছু রেপিটেশন চলে, যেমন আমাকে একটা কিছু বলতে হবে, সেইটাকে আবার নেগেট করতে হবে। মানে ভাবুন, যেমন আমার কাছে প্রচুর কেসের মধ্যে একটা মনে পড়ছে আমার, একজনের ছিল স্পেলিং নিয়ে। সে স্পেলিং, সে যথেষ্ট এডুকেটেড মানুষ, সে স্পেলিংটা ঠিক বলবে, বলে সেই স্পেলিংটাকে আবার ভুল করবে, ভুল করে আবার ওটাকে রিকারেক্ট করবে। ওটা উনি করতে থাকতেন সবকিছু নিয়ে। এবার ভাবুন উনি রাস্তায় বেরিয়েছেন, সবই বিলবোর্ড ওনার চোখে পড়ছে, সবই অ্যাডভার্টাইজমেন্ট ওনার চোখে পড়ছে, এবং প্রত্যেকটাতে উনি ওই চেক রিচেক করতে করতে যাচ্ছেন। এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, সে তার স্টপেজ মিস হয়ে যাচ্ছে, সে হয়তো কোনো কাজ করতে গেছে, সে কাজ ছেড়ে হুম, হুম। সে ওটার মধ্যে ইনভলভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু সে কমপ্লিটলি এনগ্রসড হয়ে যাচ্ছে, এবং তার জন্য তার লাইফ এফেক্ট হতে শুরু করে। একেবারেই ম্যাডাম। একটা জিনিস এখানে জানতে ইচ্ছে করছে যে শিশুদেরও কি এই ওসিডি হতে পারে? একদমই। শিশুদেরও হতে পারে। আমরা জেনারেলি ৬ থেকে ১২ বছরের মধ্যে ডায়াগনোসিস পাওয়া যায়। কিন্তু তার আগে থেকেই কিন্তু যদি দেখা হয় তাহলে কিন্তু এই ১.৫ ২ বছর, ২.৫ বছর থেকেও কিন্তু কিছু কিছু সিম্পটমস দেখায়। তো 6 ইয়ার্স থেকে পর থেকে আমরা জেনারেলি একটা ডায়াগনোসিস এর মধ্যে ফেলি। না হলে হ্যাঁ, চাইল্ডহুড ওসিডি হয়। সেক্ষেত্রে এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা যায়? একই রকম, মানে ওই রেপিটেশন। হ্যাঁ, ভাবুন ফর এক্সাম্পল খাতায় কিছু একটা লিখলো, সেটাকে যতক্ষণ না পারফেক্ট হবে ওর মনের মতো, আপনি হয়তো বলছেন যে না এটা তো পারফেক্ট, ঠিক লিখেছো, ভালো লিখেছো, ওর শান্তি হচ্ছে না, ও বারবার বারবার করে রাব করছে। তো রেপিটেশন ইন চেকিং হতে পারে, বা একটা অঙ্ক করেছে বা একটা লেখা লিখেছে, সেটাকে সে বারবার বারবার চেক করছে,
সে করতে গিয়ে হয়তো তার খাতাই কমপ্লিট হচ্ছে না, ক্লাস ওয়ার্ক কমপ্লিট হচ্ছে না, কোনো কাজ নেক্সট কাজটাতেই যেতে পারছে না, সে সেই কাজ নিয়েই শুধু ভাবুন টেক অ্যান্ড রিটেক করে যাচ্ছে। তো এরকম হতে পারে, কোনো জিনিস না দেওয়া, সেটা হতে পারে। ক্লেনলিনেস নিয়ে একটা ভীষণ ভয়, হ্যাঁ, যে আমার গায়ে নোংরা লেগে যাচ্ছে, আমি হাত ধোবো না। অনেক বাচ্চাদের মধ্যে এইটা নিয়ে এতটা ভয় থাকে যে সে নিজে বাথরুমে গিয়ে বাথরুমটাও করতে চায় না, মানে কি বাথরুম নোংরা, আমি বাইরে করবো। আচ্ছা, হুম, এরকম ধরনের বিহেভিয়ার্সও কিন্তু বাচ্চারাও কিন্তু দেখায়। তাহলে একটু বলুন ম্যাডাম, এটা এটা থেকে মানে বেরিয়ে আসার উপায়টা কি? মানে এটা কি চিকিৎসা করলে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব? জেনারেলি ওসিডিটা যখনই সারাতে হয় তার দুটো অ্যাঙ্গেল আছে। একটা তো হচ্ছে মেডিকেল হেল্প একটা লাগেই, সেটার জন্য মেডিসিন অনেক সময় চলে, কিন্তু থেরাপিও কিন্তু দারুণ দুর্দান্তভাবে হেল্প করে। যেখানে ভাবুন ডিফারেন্ট থেরাপিউটিক মেথডস আছে, সিবিটি আছে, ইআরপি আছে, মাইন্ডফুলনেস আছে। আমরা ডিফারেন্ট ধাপে 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 কিন্তু এই মানুষকে এই প্রবলেমসগুলো থেকে বার করি। তাদের শেখাই যে কোন কোন থটসগুলো বা কোন যেহেতু বললাম ইন্ট্রুসিভ থটস আসে, মানুষ তখন নিজেকে না গুলিয়ে ফেলে যে কোনটা তার নর্মাল থট, কোনটা তার নর্মাল থট নয়। তো সেইটা তাকে আইডেন্টিফাই করানো, সেখান থেকে ধীরে ধীরে তাকে ডিট্যাচ করতে শেখানো যে ওই থটটা থেকে কি করে বেরিয়ে আসবে। এবং যখন ওরকম কম্পালশন করতে ইচ্ছে করবে, যে কম্পালশনস গুলো ভাবুন ঠিক নয় কিন্তু উনি রেপিটেটিভলি করে ফেলছেন, সেটা থেকে নিজেকে আটকানো, এই পুরো জিনিসটা কিন্তু থেরাপির মাধ্যমে সম্ভব। এবং লোকে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েও আসে, আমাদের রেকর্ডসে ওরকম অনেকজন আছেন। আচ্ছা, এখানে ম্যাডাম আরেকটা প্রশ্ন আসে যে সবসময় কি থেরাপিতেই কাজ হয় নাকি কখনো গিয়ে ওষুধেরও প্রয়োজন হয়, এবং ওষুধ যদি দুটোই প্রয়োজন হয় কোন ক্ষেত্রে গিয়ে প্রয়োজন হয়? দুটোই দুটোই মানে ওষুধের একটা ইম্পর্টেন্ট রোল আছে এখানে। হ্যাঁ, সাইকিয়াট্রিক মেডিসিন লাগে, এবং অনেক সময় দেখা যায় যে যদি খুব সিভিয়ার হয়ে যায় কন্ডিশন তখন তো লাগেই। আর না হলেও আমরা জেনারেলি মেডিসিনটা প্রেফার করি যে দেওয়া উচিত যখন স্ট্রেসটা এত লেভেলে হয়ে যাচ্ছে। প্রথম দিকে আমরা সাইকোথেরাপি দিয়ে চেষ্টা করি, সাইকোথেরাপি দিয়ে মোস্টলি কাজ হয়ে যায়, এবং তার সঙ্গে মেডিকেল অ্যাডভাইসটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রাখার চেষ্টা করি। ঠিক যেমন একটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনিও বলবেন যে আপনি সাইকোথেরাপি করান, এটা শুধু মেডিসিন ডিপেন্ডেন্ট হলে হবে না। তো এই দুটোই কিন্তু দুটোর সঙ্গে কমপ্লিমেন্টারি, দুটোকেই একসঙ্গে চালিয়ে নিয়ে যেতে হয়। একটা পয়েন্টে দুটোই কিন্তু ধীরে 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 কমবে। একেবারেই। এখানে ম্যাডাম একটা বড় মানে ওসিডির ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে পরিবারের, আপনারা সবসময় বলেন। তাহলে পরিবার বা তার আশেপাশের লোকেরা সেই মানুষটিকে কিভাবে সাহায্য করলে সে সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে? একটু যদি আপনি বলেন। একদম। যখন এই ডায়াগনোসিসটা হয়, এই ডায়াগনোসিসটা আগে বোঝাতে লাগে। যে পেশেন্ট যার হচ্ছে তাকেও বুঝতে লাগে, তার সঙ্গে আনুষঙ্গিক যারা মানুষ থাকছে তাদেরও কিন্তু এটা বুঝতে লাগে, তাদের সিম্পাথি লাগে, তাদের সাপোর্ট লাগে। কেন কি সে যে প্রবলেমটা থ্রু যাচ্ছে সেটা বাইরে থেকে আমাদের দেখলে খুব মনে হবে বোকা বোকা, যে কি কেন করছে, কিন্তু এই রোগটা যে কতটা ডিপ্লিট করে দিতে পারে একটা মানুষকে, যে এটা থ্রু যায় সেই জানে, যেটা কতটা কম্পালসিভ, নাহলে সে কোনোভাবেই শান্তি ফিল করছে না। সেই সময় কিন্তু আমরা সাইকো এডুকেট করে থাকি প্যারেন্টদের, বা ফ্যামিলি মেম্বার হলো, হাজব্যান্ড হলো, রিলেটিভ হলো, যে যেমন আর কি বয়সে, তাকে কিন্তু আমরা সেটা বলি যে কিভাবে আপনারা হেল্প করবেন এই সময়, সে করলে কি করবেন, তাকে আশ্বস্ত কিভাবে করবেন। সাপোর্টটা দিতেই হয়, আচ্ছা। ফ্যামিলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। এই সময় যদি কেউ তাকে নিয়ে হেনস্থা করে, ছোট করে, মজা করে, তাহলে কিন্তু এইটা থেকে কিন্তু তার আরো প্রবলেম বেড়ে যেতে পারে। ঠিক। ম্যাডাম এই সময় এরকমও শোনা যায় বা দেখা যায় যে আশেপাশের লোকেরা বা পরিবারের লোকেরাই তাকে বলছে যে, "এত ভাবিস না এই বিষয়টা নিয়ে। তাহলে হয়তো সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে, বা সমস্যা থেকে মুখ ঘুরিয়ে রাখতে পারলে হয়তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে।" এরকম ধারণা অনেকের হয়ে থাকে। এটা কতটা যুক্তিযোগ্য? আম, এটা খুব লজিক্যাল, মানে এটা ইজ সামথিং যেটা হয়তো সবাই আমরা শুনে থাকি। কোনো কিছু নিয়ে টেনশন করলেই বা কোনো কিছু নিয়ে আমরা যদি আমাদের বাবা মাকে বলি জানো তো এটা হচ্ছে, দেখবেন প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে এটা নিয়ে ভাবিস না। কিন্তু ভাবিস ঠিক। না বললে কি আর আপনার ভাবনাটা বন্ধ হয়ে যায়? বরঞ্চ এটা আমি জেনারেলি এই এক্সপেরিমেন্টটা করেও বলি যে আমি ৫ গুনছি, আপনি একটা এলিফ্যান্টের কথা বা হাতির কথা ভাববেন না। আমি গুনি এবার 1, 2, 3, 4, 5। আপনি কি হাতির কথা ভাবেননি? তো আমাদের যেই থটটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ করার চেষ্টা করি, ভাববো না, হুম, সেটা আমরা বেশি ভাবি। তাই জন্য ঠিক। এটা বলা কিন্তু কমপ্লিটলি ইললজিক্যাল। তো তাকে ফেস করতে শিখতে হবে যে ওইগুলো আসবে, কিন্তু আমি কি করে নিজেকে ডিট্যাচ করব, কি করে এখান থেকে বেরোবো, কি করে কম্পালশনটা বন্ধ করব। এটা থেকে পালিয়ে গেলে লাভ হবে না। অনেক ধন্যবাদ ম্যাডাম।
দর্শক বন্ধু, আপনাদেরও বলি যে ওসিডি কিন্তু কোনো মানসিক এমন কোনো সমস্যা নয় যেটাকে আপনি লজ্জায় আড়াল করে রাখবেন, বরং এটা একটা চিকিৎসাযোগ্য বিষয় এবং এমন একটি মানসিক অবস্থা যেটা কিন্তু চিকিৎসা করলে বা পারিবারিক সহানুভূতি এবং চিকিৎসকের পরামর্শ, বিশেষজ্ঞদের পরামর্শ পেলে আপনি এটা থেকে কাটিয়ে উঠতে পারেন, মুক্তি পেতে পারেন। কাজেই ওসিডি যদি থেকে থাকে বা ওসিডি হতে পারে বলে মনে করে থাকেন কখনো, তাহলে কিন্তু সেটাকে অবহেলা করবেন না, চেপে রাখার চেষ্টা করবেন না, লজ্জা পাবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।